কিরে রতন, গোরস্থান থেকে বাইর হওয়ার পর থেকে তো তোর মুখে আর কোনো কথাই নাই। শরীর খারাপ লাগতাছে নাকি? আরে লাশ তো কতই দেখলি, এইটা না হয় গলায় দড়ি দেওয়া লাশ, তাই বইলাই এমন পাথর হইয়া যাইবি? এমন করলে এই কাম কেমনে করবি? চোখ, ওর চোখ দুইটা। কি কি কইলি? জোরে ক। মাইয়াটার চোখ দুইটা দেখছিলেন ভাইজান, মনে হইতাছিল জিন্দা, খালি চাইয়াছিল আমাগর দিকে। যখন কবরে নামাইলাম তখনও তার দৃষ্টিটা একেবারে ঠিক আমার দিকে। আরে দূর, মরা মানুষের চোখ খোলা থাকতেই পারে, কত দেহস না, এইটা নিয়ে ভাবলে চলে? না ভাইজান, এইটা নিয়ে ভাবি না। ওর চোখে ভয় ছিল না, কষ্টও ছিল না, খালি রাগ ছিল। মনে হইতাছিল আমরা ওরে বিরক্ত করতাছি। আর আর যখন মাটি দিতাছিলাম, কি হইছিল যখন মাটি চাপা দিতেছিলি? আমার মনে হইল কবরের ভিতর থেকে কে জানি কইল, আমার আমার দড়িটা কই? মাথা খারাপ হইছে নাকি তোর? এগুলা কি বলতাছস তা বলতা বল। বৃষ্টির শব্দে ভুল শুনছস, চুপ থাক, আর একটা কথাও কইবি না। করিম তার বাড়ির বারান্দার এক কোণে একটা চেয়ারে বসে আছে। বৃষ্টিটা ধরে এসেছে, কিন্তু ভেজা বাতাস বইছে। রতনের বলা কথাটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। সে বিড়িতে একটা টান দিয়ে ধোয়া ছেড়ে চারপাশে তাকাতে লাগলো। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের চুপচাপ। ধুর, পোলাপানের কথা ধইরা বইসা আছি, গরুস্থানে এইসব একটু আটটু হয়। করিম চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই তার চোখ যায় বারান্দার খুঁটির পাশে। কাদামাটিতে একজোড়া মেয়েলি পায়ের ছাপ। ছাপগুলো ভেতরের দিকে মুখ করা, যেন কেউ এইমাত্র তার বারান্দা থেকে ঘরে ঢুকেছে। আরে এইখানে তো কেউ আসে নাই, তাইলে এই পায়ের ছাপ? সে পকেট থেকে টর্চ বের করে আলো ফেলল। ছাপগুলো একদম তাজা। সে টর্চ ঘুরিয়ে সারা বারান্দা দেখছে, কিন্তু কোথাও কেউ নেই। তার বুকটা ধক করে উঠল। সে দ্রুত দরজার দিকে এগুলো। দরজাটা ভেতর থেকে ছিটকিনি দেওয়া, তার মানে বাইরে থেকে কেউ ঢোকেনি। না, দরজাটা তো ভিতর থেকে সিটকিনি দেওয়া, তার মানে বাইরে থেকে কেউ ঢুকে নাই। তাইলে কি আমি আসার আগেই? করিম কথাটা শেষ করতে পারল না, কারণ ঠিক তখনই বাড়ির পেছন দিকের বাঁশঝাড় থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ভেজা ভারী একটা দড়ি মাটিতে ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ। শব্দটার সাথে বাতাসে ভেসে আসছে একটা চাপা কান্নার আওয়াজ। এই কেডা, কেডা ওইখানে? কোনো উত্তর এলো না। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। করিমের মতো পাথরের শক্ত স্নায়ুর লোকটাও আজ প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করল। সে দ্রুত ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিল। রতন তার ঘরের সব দরজা জানালা বন্ধ করে বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে আছে। সে ভয়ে কাঁপছে, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। কবরের ভেতরের সেই ফিসফিসানি তার কানে এখনো বাজছে। না না, ভুল শুনছি আমি, সব মনের ভুল। কবরের ভিতর থেকে আবার কি সে শব্দ আসবো? বাতাস, হ, বাঁশঝাড়ের ভিতর থেকে বাতাস আইতেছিল, ওই জন্যই এরকম লাগছে। না, আমি আর এইসব নিয়ে ভাববো না, ঘুমায়া যাই। হঠাৎ তার জানালায় একটা শব্দ হলো, যেন কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। রতন চমকে উঠল, কিন্তু বিছানা ছেড়ে নড়ল না। হ্যাঁ, কি সে শব্দ হইল? কিছুক্ষণ সব চুপচাপ। রতন ভাবতে শুরু করলো হয়তো কোনো পোকা বা গাছের ডাল হবে। আরে দূর, কলা গাছে বাদুর বইছে হয়তো, বা আম গাছের ডাল বাতাসে বাড়ি খাইছে। এত ভয় পাওয়ার কিছু নাই। ঠিক তখনই
সে তার ঘরের মেঝেতে একটা ভেজা মাটির গন্ধ পেল, সাথে পাটের দড়ির আষ্টে গন্ধ। হ্যাঁ, এই গন্ধ, এই গন্ধ তো কবর খোঁড়ার সময়কার ভেজা মাটির মতো, আর আর পচা পাটের দড়ির গন্ধ। কিন্তু ঘরে এই গন্ধ আসবো কই থেকে? ঘরের আবছা অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেল না, কিন্তু যখন তার চোখটা একটু সয়ে এলো, সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে গেল। তার খাটের ঠিক পাশে মেঝের ওপর টপ টপ করে পানি ঝরছে, যেন কেউ একজন ভেজা শরীরে দাঁড়িয়ে আছে। কে? কেডা ওইখানে? কোনো উত্তর নেই, শুধু পানি পড়ার শব্দটা বাড়তে থাকলো। রতন কাঁপা কাঁপা হাতে তার বালিশের পাশ থেকে দেশলাইটা নিল। ঘরের ভিতরে পানি আসে কই থেকে? বৃষ্টি তো থাইমা গেছে। একটা কাঠি জ্বালাতেই আলো সে দেখতে পেল তার বিছানার পাশে যেখানে পানি পড়ছে সেখানে তার নিজেরই কম্বলের একটা অংশ বিছানা থেকে ঝুলছে, এবং তার উপর পাটের দড়ির একটা ভেজা টুকরো পড়ে আছে। দড়িটা থেকে অনবরত পানি ঝরছে। এইটা তো এইটা তো সেই দড়িটা, কিন্তু এইটা এইটা এইখানে আইলো কেমনে? আমার কাছে আসবি না, দূরে যা। সে ভয়ে দড়িটা হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিল। দড়িটা ছিটকে ঘরের কোণে গিয়ে পড়ল। চইলা গেছে, যাক। সে ভাবছে হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু পর মুহূর্তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে দেখতে পেল ঘরের কোণে পড়ে থাকা দড়ির টুকরোটা যেন একটা জীবন্ত কেঁচোর মতো নড়াচড়া করতে শুরু করেছে, এবং ঘষ্টাতে ঘষ্টাতে আবার তার খাটের দিকেই এগিয়ে আসছে। না না, এটা হইতে পারে না। এইটা এইটা আমার চোখের ভুল। বাঁচাও, আমারে কেউ বাঁচাও। রতন খাট থেকে লাফ দিয়ে নেমে ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিল। সে দরজার ছিটকিনিটা খুলতেই যেন জমে বরফ হয়ে গেল। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে সেই ফাঁস দেওয়া তরুণী, যার শরীরটা পানি দিয়ে ভেজা, শাড়িটা লেপ্টে আছে গায়ে, লম্বা কালো চুল মুখের উপর ছড়িয়ে আছে, গলাটা একদিকে হেলে আছে, আর সেখানে দড়ির একটা গভীর কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখ দুটোয় কোনো মনি নেই, শুধু ধবধবে সাদা। সে রতনের দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। সেই হাতে ধরা আছে ফাঁসির দড়িটার বাকি অংশ। তুমি? আমার আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই, সত্যি বলতাছি। আমারে জায়গা দাও, আমারে দয়া করো। না না, এইটা আমি নিব না, এইটা আমি নিব না। সরাও, এইটা আমার সামনে থেকে সরাও। আমারে মাইরো না, আমারে জায়গা দাও। গা তো জ্বরে পুইরা যাইতাছে, কি হইছে ওর? ডাক্তার কি দেখাইছো? সারা রাত ধইরা এই অবস্থা জব্বার ভাই। ঘুমের মধ্যে খালি চিৎকার করে আর কার সাথে জানি কথা কয়। ডাক্তার আইছিল, কয় মনের ভয় থাইক্কা জ্বর হইছে। কিন্তু আমি তো মা, আমি বুঝি এইটা তার মনের ভয় না, তারে কেউ কিছু করছে। রতন, রতন, ও রতন, চোখ খুল ভাই, কি হয়েছে তোর? দড়ি, দড়িটা ওই তো ঝুলতাছে, আমারে ডাকতাছে, আমারে কয় আমার কষ্ট হয়, তুইও আমার কাছে আয়। কিসের দড়ি? কই দড়ি? ওইখানে তো কিচ্ছু নাই। আছে আছে, তোমরা দেখতে পারতাছ না। ও আমারে ছাড়বো না, আমারে কইছে ওর দড়িটা ফিরে না দিলে ও আমার গলায় দড়ি পরায় দিব, ও আমারে সঙ্গী বানাইব।
জব্বার ভাই, এটা কি হইতেছে? ওর তো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয় নাই করিম, ওর উপর ভর করছে। ওই মাইয়ার আত্মা রতন রে ছাড়বো না। কিন্তু কেন? আমরা তো শুধু দাফন করছি। রতন তো কোনো দোষ করে নাই। দোষ রতন করে নাই, দোষ করছে পরিস্থিতি। আমি তোমার একটা কথা জিগাই, লাশ নামানোর পর মাইয়াটার ফাঁসির দড়িটা তোমরা কি করছিলা? আহ, দড়ি দড়ি তো ওই গাছের গোড়াতেই পইরা ছিল। পুলিশ কইল যা করার তোমরাই কইরো। আমরা তো লাশ নিয়ে তাড়াহুড়া কইলা চইলা আইছি। দড়ির কথা তো মনে ছিল না। সর্বনাশ, এইখানেই তো সবচেয়ে বড় ভুলটা হইছে। মানে কিসের ভুল? আরে, যে জিনিস দিয়া অপঘাতে মৃত্যু হয় সে জিনিস তো সাধারণ জিনিস থাকে না। ওই দড়ির প্রত্যেকটা আঁশের মধ্যেই মাইয়াটার শেষ নিঃশ্বাসের কষ্ট, ওর যন্ত্রণা আর আক্রোশ জমা হয়ে আছে। ওই দড়িটাই ওহন ওর আত্মার বাঁধন হইয়া গেছে। যতদিন না ওই দড়ি ওর শরীর বা কবরের সাথে দাফন করা হইব, ততদিন ওই আত্মা ওই দড়ি ছাড়ব না। তাইলে এখন উপায় কি জব্বার ভাই? উপায় একটাই, যে কইরাই হোক ওই দড়ি খুঁজা বাইর করতে হইব। আজ রাইতের মধ্যেই ওই দড়ি নিয়া মাইয়ার কবর খুইরা ওর লাশের সাথে দিয়া আসতে হইব, নইলে রতন রে বাঁচানো যাইব না। বলেন কি, আবার কবর খোলা লাগবো? হ, এছাড়া আর কোনো পথ নাই। চলো, দেরি করা যাইব না, আগে গিয়া দড়িটা খুঁজি। রাতের বেলা ওই গাছের তলায় যাওয়াটা ঠিক হইব না। করিম আর জব্বার আলী সেই ভয়ঙ্কর বটগাছটার নিচে এসে দাঁড়িয়েছে। দিনের আলোতেও জায়গাটা কেমন অন্ধকার আর গা ছমছমে। বিশাল গাছটা যেন হাজারটা হাত দিয়ে আকাশটা ঢেকে রেখেছে। বাতাসে গাছের পাতা নড়ার শব্দ যেন কারো ফিসফিসানির শব্দের মতো শোনা যাচ্ছে। এইখানেই তো লাশটা ঝুলতা ছিল। দড়িটা তো এই আশেপাশেই থাকার কথা। চলেন তো একটু খুঁজি। সাবধানে করিম, এই জায়গাটা ওহন আর পবিত্র নাই। প্রতিটা পথ সাবধানে ফেলবা। তারা দুজনে মিলে গাছের গোড়ায় আর ঝোপঝাড়ের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে থাকলো, কিন্তু দড়ির কোনো চিহ্নও নেই, যেন জিনিসটা বাতাসে মিলিয়ে গেছে। আরে, কই গেল দড়িটা? কাইল তো এইখানেই বইরা আসিল। কেউ নিয়ে গেল নাকি? এই দড়ি নিয়ে যাওয়ার সাহস এই গ্রামে কারো নাই। জিনিসটা এইখানেই আছে। চোখ দিয়া না, মন দিয়া খুঁজো, ও নিজে থাইকাই ধরা দিব। করিম হতাশ হয়ে গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি ওপরের ডালপালার দিকে গেল। হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। জব্বার ভাই, ওই দেখেন। জব্বার আলী করিমের দেখানো দিকে তাকালো। তারা দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে ডালটা মেয়েটি ফাঁস দিয়েছিল সেই ডালটাকে পেঁচিয়ে একটা দড়ি ঝুলছে। দড়ির শেষ মাথায় একটা ফাঁসের গিঁট তৈরি করা, এবং সেটা বাতাসে হালকা হালকা দুলছে, যেন কাউকে আহ্বান করছে। আরে, কাল তো এইখানে কিছু আসিল না। জব্বার ভাই, ও ও আমাকে লোকে খেলা করতেছে। ও চায় আমরা যেন ওই দড়িটা নিকে যাই। যা করার তোমার এই করতে হইব করিম। আমার এই বয়সে গাছে ওঠা সম্ভব না। মনে সাহস রাখো, আয়াতুল কুরসি পড়তে পড়তে উঠবা। করিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এছাড়া আর কোনো উপায় নেই। সে গামছাটা মাথায় পেঁচিয়ে গাছে উঠতে শুরু করলো, কিন্তু গাছটা কেমন অস্বাভাবিক রকমের পিচ্ছিল। সে কয়েকবার উঠতে গিয়েও পিছলে পড়ে যাচ্ছে। এই গাছটাতে এমন আট হালুয়া ছিল না। মনে হইতাছে কেউ তেল ডাইলা রাখছে। সাহস হারায়ও না করিম, সময় নাই। করিম এবার তার গায়ের সমস্ত শক্তি দিয়ে আবার উঠতে শুরু করলো, এবং ধীরে ধীরে সেই ডালটার কাছাকাছি পৌঁছলো। সে হাত বাড়িয়ে দড়িটা ধরতে যাবে, ঠিক তখনই চারপাশের বাতাসটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা নড়া বন্ধ হয়ে গেল। একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এসে লাগছে তার। হঠাৎ করেই যে ডালটায় করিম বসে আছে তার ঠিক ওপরের ডাল থেকে একটা ছায়ামূর্তি নিচের দিকে মাথা ঝুলিয়ে দিয়েছে। এটা সেই মেয়েটির আত্মা।
তার চোখ দুটো সাদা, চুলগুলো সাপের মতো কিলবিল করছে। সে করিমের দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি দিল। ও আল্লাহ, ইয়ে এ, করিম ভয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আত্মাটা এবার তার দিকে একটা হাত বাড়িয়ে দিল। তার হাতের নখগুলো অনেক লম্বা এবং ধারালো। করিম, ওর চোখের দিকে তাকায়ও না, দড়িটা ধরিয়া টান মারো। এবার করিম চোখ বন্ধ করে তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে এক ঝটকায় টান মারল। সাথে সাথে আত্মাটা একটা বিকট আর্তনাদ করে উঠল এবং দড়িটা করিমের হাতে চলে এলো। কিন্তু আত্মাটা মিলিয়ে যাওয়ার আগে তার লম্বা নখ দিয়ে করিমের হাতে একটা গভীর আঁচড় কেটে দিল। ইয়ে এ, করিম যন্ত্রণায় কোকিয়ে উঠল এবং দড়িটা হাতে নিয়ে কোনো মতে গাছ থেকে নেমে এলো। পাইছি জব্বার ভাই, দড়িটা পাইছি। কাম হইছে, কিন্তু আসল পরীক্ষা তো অহনো বাকি। আজ রাইতে আমাকে আবার গোরস্থানে যাইতে হইব। তৈরি থাইকো করিম, আজকে রাতটা খুব লম্বা হইব। করিম হাতের দড়িটার দিকে তাকালো। দড়িটা তার হাতে আসতেই কেমন ঠান্ডা আর ভারী মনে হচ্ছে। তার মনে হলো সে শুধু একটা দড়ি ধরেনি, ধরে আছে এক অতৃপ্ত আত্মার সমস্ত যন্ত্রণা আর ক্রোধ। আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই, কিন্তু রাতটা অস্বাভাবিক রকমের অন্ধকার। চাঁদের আলো যেন গোরস্থানের প্রাচীরের বাইরেই আটকে গেছে। চারপাশটা কবরের মতোই নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকারাও ডাকছে না। করিম আর জব্বার আলী সেই নতুন কবরটার সামনে এসে দাঁড়ালো। করিমের হাতে একটা কোদাল আর হ্যারিকেন, জব্বার আলীর হাতে সেই অভিশপ্ত দড়িটা। আর দেরি করিও না করিম, কাম শুরু করো। যা করার সূর্য ওঠার আগেই করতে হইব। জব্বার ভাই, রতনের খবর কি? অবস্থা ভালো না, জ্বর বাড়ছে, ঘুমের মধ্যে খালি ছটপট করতাছে আর কইতাছে, ও আইতাছে, আমারে নিয়া যাইব, আমারে নিয়া যাইব। আমাগো হাতে বেশি সময় নাই। করিম কবরের মাটিতে প্রথম কোদালের কোপ বসায়, কিন্তু মাটিটা যেন সিমেন্টের মতো জমে গেছে। কি ব্যাপার? মাটি তেমন শক্ত হওয়ার কথা না, কালকেই তো খুললাম। ও চায় না আমরা ওর শান্তি ভঙ্গ করি, ও আমাকে ভয় দেখাইতাছে। তুমি থামিও না করিম, মারতে থাকো। করিম গায়ের জোরে আবার কোপ মারে। এবার কোদালটা কয়েক ইঞ্চি ভেতরে ঢোকে, কিন্তু মাটি তোলার সাথে সাথেই ভেতর থেকে একটা ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে এলো। গন্ধটা এতটাই তীব্র যে করিমের বমি চলে এলো। আচ্ছু, এটা তো লাশের গন্ধ না, এটা এটা তার চাইতেও খারাপ কিছু। এইটা ওর জইমা থাকা ক্রোধের গন্ধ, ওর ঘৃণার গন্ধ। তুমি কানে তুলা দিয়া নাও আর কোনো দিকে তাকাইবা না, শুধু মাটি কাটো। করিম কোনো কথা না বলে মাটি কেটে যেতে থাকলো। প্রতিটি কোপের সাথে কবর থেকে অদ্ভুত রকমের শব্দ ভেসে আসতে শুরু করলো। কখনো মনে হচ্ছে কেউ নখ দিয়ে ভেতর থেকে কফিন আঁচড়াচ্ছে, কখনো বা চাপা কান্নার আওয়াজ, আবার কখনো তীক্ষ্ণ হাসির শব্দ। পরিবেশটা ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠেছে। হঠাৎ করেই হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। জব্বার ভাই, আলোটা তো নিবা গেল। ভয় পায় না করিম, ও আমাকে পরীক্ষা নিতাছে। তুমি তোমার কাম চালায় যাও, আমি তোমার পাশে আছি। করিম অন্ধকারের মধ্যেই মাটি কাটতে থাকলো। তার শরীর বেয়ে ঘাম ঝরছে, কিন্তু সে থামছে না। সে জানে আজ থামলে রতনকে আর বাঁচানো যাবে না। কিছুক্ষণ কবর খোঁড়ার পর সে যখন কফিনের ঢাকনাটা দেখতে পেল, তখন হঠাৎ করেই চারপাশের সব শব্দ থেমে গেল। পুরো গোরস্থানে একটা হিমশীতল নীরবতা নেমে এলো। পাইছি জব্বার ভাই, কফিনটা পাইছি। সাবাস, কখন কফিনের ঢাকনাটা খোলো। করিম
কাপা কাপা হাতে কফিনের ওপর থেকে মাটি সরাচ্ছে। সে ঢাকনাটা ধরে টান দিতে যাবে, ঠিক তখনই কফিনের ভেতর থেকে পরিষ্কার মেয়েলি কণ্ঠে একজন বলে উঠল, আমারে বিরক্ত করিস না, আমি ঘুমাইতাছি, চইলা যা এখান থাইকা। করিম ভয়ে জমে গেছে, তার হাত পা অবশ হয়ে এসেছে। এটা কোনো মনের ভুল নয়, সেই স্পষ্ট শুনেছে। করিম, ওর কথায় কান দিও না, ও তোমারে কাবু করতে চায়। ঢাকনাটা খুলো কইতাছি। এবার করিম তার সমস্ত সাহস এক করে কফিনের ঢাকনাটা ধরে হেঁচকে টান মারল। ঢাকনাটা খুলে যেতেই ভেতর থেকে একটা ঠান্ডা কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো এবং চারদিকে ছড়িয়ে পড়ল। করিম কফিনের ভেতরে তাকিয়েই ভয়ে পিছিয়ে এলো। হায় আল্লাহ! জব্বর ভাই! জব্বার আলী টর্চ জেলে কফিনের ভেতরে আলো ফেলতেই তার নিজের মুখ থেকেও আর কথা বের হলো না। কফিনের ভেতরে লাশটা চিত হয়ে শুয়ে নেই। লাশটা হাঁটু গেড়ে বসে আছে, তার মাথাটা বুকের দিকে ঝুঁকে আছে, আর চুলগুলো সব মুখের উপর ছড়ানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার দুটো হাত কফিনের ঢাকনার উপর এমনভাবে রাখা যেন সে ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছিল। হঠাৎ করেই লাশটার শরীরটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। চুলগুলো মুখ থেকে সরে যেতেই দেখা যাচ্ছে তার বীভৎস চেহারাটা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, আর ঠোঁটগুলো পচে গলে এমনভাবে একটা হাসির আকৃতি নিয়েছে যা দেখলে কোনো সাহসী মানুষেরও হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। লাশটা তার একটা হাত ধীরে ধীরে করিমের দিকে বাড়িয়ে দিল। আমারে দড়িটা দে, আমি আবার ঝুলবো। ঠিক সেই মুহূর্তে গোরস্থানের গেটের দিক থেকে রতনের গলা ফাটানো চিৎকার ভেসে এলো। ভাইজান, ভাইজান, আমারে বাঁচান, আমারে নিয়ে যাইতেছে, আমারে বাঁচান। করিম আর জব্বার আলী চমকে সেদিকে তাকালো। তারা দেখতে পেল রতন ঘুমের ঘরে হেঁটে হেঁটে গোরস্থানে চলে এসেছে। তার চোখ দুটো বন্ধ, কিন্তু সে সোজা এগিয়ে আসছে কবরটার দিকে। তার পেছনে একটা কালো ছায়া যে তাকে মূর্তির মতো নিয়ে আসছে। সর্বনাশ! রতনের তো নিয়ে আইছে করিম। আর এক মুহূর্ত দেরি না, দড়িটা কফিনের মধ্যে ফালাও। করিম সাহস ফিরে পেল। সে জব্বার আলীর হাত থেকে দড়িটা ছিনিয়ে নিল, কিন্তু রতনের রূপ ধারণ করা আত্মাটা ততক্ষণে করিমের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো ধবধবে সাদা, আর মুখে সেই বীভৎস হাসি। পাইয়া গেছি, আমার দড়ি আমি পাইয়া গেছি। এখন এখন তোদেরও আমার সাথে জ্বলতে হইব। আত্মাটা করিমের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু করিম শেষ মুহূর্তে পাশ কাটিয়ে সরে গেল এবং তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা কফিনের ভেতরে থাকা লাশের ওপর ছুঁড়ে মারল। যেই মুহূর্তে দড়িটা লাশের শরীর স্পর্শ করলো, রতনের শরীর থেকে আত্মাটা এক বিকট তীব্র আর্তনাদ করে বেরিয়ে এলো। আর্তনাদটা এতটাই তীব্র ছিল যে মনে হলো চারপাশের কবরগুলো পর্যন্ত কেঁপে উঠল। আত্মাটা কালো ধোঁয়ার রূপ নিয়ে ক্ষণিকের জন্য বাতাসে ভেসে উঠল, তারপর বিদ্যুতের গতিতে আবার কফিনের ভেতরে ঢুকে গেল। ও মা গো! জব্বর ভাই, শেষ হইছে? হ, আপাতত শেষ। ওখান তাড়াতাড়ি মাটি চাপা দাও, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হইব না। তারা দুজনে মিলে পাগলের মতো কবরে মাটি চাপা দিতে শুরু করলো। এবার ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। কাজ শেষ করে তারা রতনকে কাঁধে তুলে বাড়ির দিকে রওনা হলো। বাবা যায় জব্বর ভাই, একটা দড়ির জন্য কত কিছু। জিনিসটা দড়ি না করিম, জিনিসটা হইল মায়া আর আক্রোশ। অপঘাতে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন তা আমরা জিন্দা মানুষরা কোনোদিন বুঝবো না। ওর আত্মা হয়তো মুক্তি চায় নাই, ও যন্ত্রণাটাই আঁকড়ায়া ধইরা বাঁচতে চাইছিল। আইসকা থাইকা আর কোনো জিনিসটাই অবহেলা করবো না।
সেই জিনিসটা যত ছোটই হোক। তোমার হাতের কি অবস্থা? ব্যথাটা তো কইমা গেছে, কিন্তু দাগটা দাগটা মনে হয় আর যাইব না জব্বার ভাই। কিছু দাগ থাইকা যাওয়াই ভালো করিম, তাহলে অতীতটা মনে থাকে আর ভুলগুলাও মনে থাকে। করিম একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার মনে হলো সে শুধু লাশ দাফন করে না, মাঝে মাঝে মৃত মানুষদের যন্ত্রণাগুলোকেও দাফন করে আসে। কিন্তু সে জানে তার হাতের এই কালো দাগটা তাকে আজীবন সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করিয়ে দেবে, যে রাতে একটা ফাঁসির দড়ি তাদের তিনজনের জীবনকেই প্রায় শেষ করে দিয়েছিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।